ওয়েলকাম এভরিওয়ান। আমরা লেফট ওয়ার্ড থেকে প্রথমবার একটা সেমিনার করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমরা এই সেগমেন্টের নাম দিয়েছি লেফট ওয়ার্ড সেমিনার্স। আমরা বছরের যে মাসগুলো বাকি আছে সেই মাসগুলোতেও কলকাতার বিভিন্ন জায়গায় এরকম সেমিনার করতে থাকবো। আজকে আমাদের সেমিনারের বিষয় হচ্ছে ইজ মার্কস অ্যান্ড এথিইস্ট। মার্কস আমরা জানি যে 20th সেঞ্চুরি 19th সেঞ্চুরির খুব আলোচ্য একজন ফিলসফার, এবং এখনও তাকে নিয়ে পৃথিবী জুড়ে নানা তর্ক নানা ডিবেট চলতেই থাকে। এনার এই জায়েন্ট স্ট্রাকচারকে একটু লিকুইডাইজ করেই মাঝে মাঝে দেখানো হয়। এরকম করেও দেখানো হয় যে মার্কস নিজেকে প্রফেট বলতেন, বা নিজেকে হয়তো মনে করতেন যে কোনো রকমের একটা প্রিডিটারমিন্ড প্রিডেস্টিনড একটা থটের ফাউন্ডার, এরকম কিছু ভাবনা অনেক ফিলসফাররাই অনেক অ্যাকাডেমিশিয়ানরাই দেন মার্কসের। কিন্তু যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে এগুলো ডিস্টরশন মার্কসের ব্যাপারে। মার্কস রিলিজনকে নেগেট করেছিল, সেটা মার্কসের নিজের একটা ডিসকোর্স আছে। সেই ডিসকোর্স অনেক সময় ডিস্টর্ট করা হয় এবং এখনো করা হচ্ছে। ওয়াজ মার্কস অ্যান এথিইস্ট? ওয়াজ হি এ থিইস্ট? মার্কসের এরকম অনেক লেখা আছে প্রথম দিকে, যখন উনি ওনার বাবাকে চিঠি লিখছেন, যেখানে উনি ভগবানের কথা বলছেন, যেখানে উনি ডেস্টিনির কথা বলছেন, উনি ফরচুনের কথা বলছেন, যেগুলো একেবারেই পরবর্তীকালের মার্কসের ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিস্ট মার্কসের থেকে পুরোপুরি আলাদা, একটা কন্ট্রাডিকশন। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এখানে বলতে এসছেন স্যার নন্দদুলাল হাজরা। উনি আমাদের এখানে অনেকজন যারা বসে আছে আমাদেরকে পড়ান, এবং আমার সাথে ওনার পরিচয় ক্লাস 11 থেকে। তো উনি এই বিষয়টা নিয়ে একটা লেকচার দেবেন, ইজ মার্কস অ্যান এথিইস্ট। বিষয়টা কম আলোচিত, এবং বিষয়ে যাওয়ার আগে আমি প্রথমেই বলি যারা এখানে উপস্থিত আছেন তারা এসছেন, এটাতে আমি কিছুটা অনুপ্রাণিত বোধ করছি। কারণ যে কোনো বিষয় যখন আলোচনার মধ্যে চলে আসে এবং দীর্ঘ সময় ধরে যখন আলোচিত হতে থাকে এবং সেই আলোচনায় অংশগ্রহণটা যখন প্রায় 2 শতাব্দী অতিক্রম করে, তখন যারা থাকেন সেই আলোচনায় অংশগ্রহণ করেন তারা নিজেরাও কিন্তু আলোচনার বিষয় হয়েছে। যে কথা আমি বলছি বা আলোচনা করছি বা করব, সে আলোচনা আগেও হয়েছে, শতাব্দীর অধিক সময় ধরে হয়েছে এবং এখনো হচ্ছে। তার মানে অংশগ্রহণের ধারাবাহিকতা আছে, বিষয়ের ধারাবাহিকতা আছে, বিষয়বস্তুর গ্রহণযোগ্যতা আছে, এবং তাকে নিয়ে তর্ক বিতর্ক আছে এবং থাকবে, যা অবশ্যই প্রমাণ করে দেয় যে বিষয়বস্তুর গ্রহণযোগ্যতা এবং যুক্তিগ্রাহ্যতা কতখানি। প্রাথমিকভাবে আমার শুরুতে আমি প্রথমে যেটা বলি যে এই theism, theist and atheist, conceptually we have many reasons to define and redefine. Who is a theist and why? Who is a theist and why? Whether theism is simply an absolute denial of the existence of God or acceptance of God. If we accept that atheism is simply an absolute denial of the existence of God, logically, whether theism is the opposite of the same, that is it acceptance of the existence of God, or we may also explain it from a different perspective. If theism means acceptance of an order which is absolute, predetermined, predestined, and which almost is like a pre-established harmony, if it is like that, what about atheism? Is it a rejection of that? So these are very complicated questions,
before we enter into this particular problem, was Marx a theist or an atheist? This is of course a question, a very important question. We must try to answer this, because answering this question means addressing certain problems and complexities of philosophy or philosophical questions. So not that we are going to answer certain questions about Marx. We are going to answer certain questions about philosophy, and once these questions are answered, we know that certain problems are solved, and we can also explain some other problems on the basis of this explanation. ভারতীয় দর্শনের দিকে দৃষ্টিকোণ থেকে যদি দেখি, একটা অদ্ভুত ব্যাখ্যা আছে আস্তিক এবং নাস্তিকের। সে ব্যাখ্যার নানা বৈচিত্র্য, সে ব্যাখ্যা বর্ণময়, বৈচিত্র্যময়। ব্যাখ্যার একদিকে আছে যে মানা এবং অন্যদিকে আছে না মানা। এটা হচ্ছে আস্তিক এবং নাস্তিক ব্যাখ্যার বা শব্দের ব্যাখ্যার মূল বিষয়বস্তু। কি মানছি তার উপরে আমি আস্তিক, এবং কি মানছি না তার উপরে আমি নাস্তিক। ভারতীয় দর্শনের সামগ্রিকতাকে যদি দুটো পর্বে বিভক্ত করা যায়, একটা পর্ব হলো আস্তিক পর্ব, আস্তিকতা, যেখানে ভারতীয় দর্শনের 6টি ব্যবস্থা, সাংখ্য, যোগ, ন্যায়, মীমাংসা, বেদান্ত, বৈশেষিক, এই ব্যবস্থা, দার্শনিক ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত করা হচ্ছে, এবং যারা করছেন তাদেরকে বলা হচ্ছে আস্তিক। আবার যারা এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং যারা এর গ্রহণযোগ্যতাকে অস্বীকার করছেন, তাকে আমরা বলছি নাস্তিক। সেই অর্থে জৈনরা নাস্তিক, সেই অর্থে বৌদ্ধরা নাস্তিক, সেই অর্থে চার্বাকরা নাস্তিক। এটা বলার মূল কারণ হচ্ছে এই যে জৈন বা বৌদ্ধরা কিন্তু কেউই ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করছে না। অন্য ধারায়, অন্য ব্যঞ্জনায় ঈশ্বরের ধারণা আসে। শব্দটা প্রচলিত এবং গৃহীত অনেকের কাছেই ভগবান, বুদ্ধ, আমি একটা শব্দ সাধারণভাবে ব্যবহার করলাম, মানে কোথাও যেন ঈশ্বরের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে সেখানে, অথচ তারা কিন্তু নাস্তিক। ভারতীয় দর্শন এভাবে আস্তিক এবং নাস্তিকের শ্রেণী বিভাজন করেছে বা বিভাজন করেছে। আবার যদি পাশ্চাত্য দর্শনের দিকে এগোই, আমরা দেখব সেখানে শ্রেণী বিভাজনটা অন্যরকম। একটা সর্বোত্তম পূর্ব নির্ধারিত শৃঙ্খলার চূড়ান্ত গ্রহণযোগ্যতার সঙ্গে আস্তিকতাকে যুক্ত করা হচ্ছে, এবং তাকে বাতিল করার সঙ্গে নাস্তিকতাকে যুক্ত করা হচ্ছে। So here is a problem. The problem is not about the meaning. The problem is how we are going to use the term astiko and nastiko, atheist and theist. So the concept theist and atheist is multidimensional. There are different explanations, there are different interpretations of astiko and nastika, and the question is how we are going to define Marx and his philosophy. And what about the position of philosopher Marx? Is he an atheist at all or a theist? Now, the thing is that before I answer this crucial question, I must bring into focus another important point. আমি এটা এখান থেকে একটা জায়গা পড়ছি, এটা সবার জানা পরিচিত একটি বিষয়। 1818 সাল 5th মে এঙ্গেলস মার্কস সম্পর্কে একটা বক্তৃতা দিচ্ছেন। মার্কস তখন সদ্য প্রয়াত, ঠিক সেই সময়, যা সকলেই জানেন আপনারা, স্পিচ অ্যাট দ্য গ্রেট সাইড নামে পরিচিত। কি বলছেন ফ্রেডরিক এঙ্গেলস? অসামান্য কথা। On the 14th March at 2:45 in the afternoon, the greatest living thinker ceased to think. He had been left alone for scarcely 2 minutes, and when he came back, we found him in the armchair, peacefully gone to sleep, but forever. Number 2, একই বক্তৃতায় বলছেন, Darwin discovered the law of development of nature. So Marx discovered the law of development of human history.
mankind must first of all eat, drink, have shelter and clothing. Before it can pursue, this is very important, before it can pursue politics, science, art, religion, etc. আমি এখানে একটি শব্দ খালি বের করে আনি, সেটা হচ্ছে রিলিজিয়ন, ধর্ম। কারণ ধর্মের সঙ্গে আস্তিকতা, ধর্মের সঙ্গে নাস্তিকতা, ধর্মের সঙ্গে ঈশ্বর, ধর্মের সঙ্গে সুপ্রিম অর্ডার, চূড়ান্ত শৃঙ্খলা, ধর্মের সঙ্গে প্রি এস্টাবলিশড হারমনি, পূর্ব নির্ধারিত শৃঙ্খলা, এবং ঈশ্বরের সঙ্গে এই ধারণাগুলো অদ্ভুতভাবে সম্পর্কিত বিগত 300 বছরের দর্শনের ইতিহাস অন্তত তাই বলছে। মার্কস এথিস্ট ছিলেন কিনা বা মার্কস থেইস্ট ছিলেন কিনা এই জায়গা থেকে আসছে। প্রাথমিক চাহিদা মানুষের অন্ন এবং বস্ত্রের, দ্বিতীয় চাহিদা মানুষের ধর্ম এবং রাজনীতি ইত্যাদি। প্রথমে এটা প্রাইমারি এবং তারপরে সেকেন্ড। এটার অর্থ কোথায়? অর্থ কি? এটার অর্থ হচ্ছে মার্কস এটাই বোঝাতে চেয়েছিলেন, এবং এটা মার্কস বলছেন না, যেহেতু এঙ্গেলস বলছেন সেহেতু এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি বেশি। কারণ মার্কস নিজেই মনে করতেন যে আই এম নট আ মার্কসিস্ট, তিনিও সবকিছু, তিনি মার্কসিস্ট নট, আমি দার্শনিক মার্কসের। যে দার্শনিক মার্কসের ভাবনা চিন্তার পরতে পরতে দর্শনের নতুন ব্যাখ্যা আছে, আর দর্শনের নতুন ব্যাখ্যা আছে বলি নাস্তিকতার আস্তিকতার নতুন ব্যাখ্যা আছে। প্রশ্নটা হচ্ছে নাস্তিকতা কি? হোয়াট ইজ দ্য থিং? ফিক্টে, জার্মান দার্শনিক, তিনি মনে করতেন যে গড ইজ আইডেন্টিক্যাল উইথ দ্য মরাল ওয়ার্ল্ড অ্যান্ড moral order and consciousness. ফিক্টে মনে করতেন যে নৈতিক শৃঙ্খলার সঙ্গে ঈশ্বরের একটা সমীকরণ ঘটানো যায়। কেন সমীকরণ ঘটানো যায়? ঘটানো যায় এই কারণেই যে নৈতিক শৃঙ্খলা নিজেই এমন একটা ব্যবস্থা তৈরি করে ফেলে যাকে আমরা কখনোই বর্জন করতে পারি না। অতএব এথেইস্ট মার্কস, যদি এথেইজমের পার্সপেক্টিভে মার্কসকে আমরা দেখি, তাহলে দেখা যাবে যে এথেইজম ডিনায়াল অফ গড নয়, এমনকি ডিনায়াল অফ সুপ্রিম পাওয়ার নয়, ডিনায়াল অফ সুপ্রিম এক্সিস্টেন্সও নয়। এথেইজমকে আইডেন্টিক্যাল করা হচ্ছে কার সঙ্গে? মরাল অর্ডারের সঙ্গে। এথেইজম is identical with moral order and consciousness. All existence is a recognition of the external world. Any form of existence, this is another part. Be it theism, be it atheism, the form of existence is there. That is, we recognize existence in some form or other. Theism is a recognition of existence. Atheism also a recognition of existence. Theism is negation of something. Atheism also is negation of something. তাহলে আস্তিকতা নাস্তিকতার মধ্যে কিন্তু এই দুটো ধারণা সমানভাবে উপস্থিত। একটা ধারণা হলো অ্যাফার্মেশন, স্বীকৃতি, আরেকটা ধারণা হলো নেগেশন, অস্বীকৃতি বা নেতিকরণ। কিন্তু এখানে এথেইজমের সম্পর্কটা কি? Atheism is equally an affirmation and negation. So the point is, once you are going to define atheism in terms of absolute negation, that would be a distorted interpretation of atheism. Distorted in the sense that we give too much importance on this interpretation from a particular perspective, that is from the perspective of its meaning, that atheism equals to negation of God, not at all. Atheism is equals to negation of the supreme order, not at all. Atheism is a total concept which includes negation and affirmation. Negation of what? Negation of pre-established harmony. Negation. Affirmation of what? Understanding the surrounding and environment on the basis of interpretation. There is atheism recognizes critical approach towards environment and surrounding. We must try to understand atheism from this particular perspective, not from the perspective of dogmatism. To be dogmatic means
to be one who speaks in a different language, that is, he speaks in the language of denial. But as we all know, that philosophy as a concept is a composite whole. As philosophy is a composite whole, therefore denial of one and negation of other, or negation of one and denial of other, never leads to a composite concept of philosophy. Therefore negation and affirmation both exist. So I must tell you, I must give you a reminder. You must know that when we think about Jain philosophy, Shadvad, just remember Shadvad, how different dimensions of existence are defined by the Jain philosopher. Shad osti, shad nasti, shad obhyaktam, shad osti cha nasti, shad nasti cha osti, shad osti cha nasti cha obhyaktam. What does it mean? Shad osti, the pot exists. Shad nasti, the pot does not exist. Shad osti cha nasti, pot exists and it does not exist. Shad osti cha nasti cha, it exists and it does not exist. Therefore, obhyaktam, it is indescribable. So the same concept, a particular being or any kind of existence, is defined from a different perspective. From the perspective of existence, from the perspective of non-existence, from the perspective of indescribability. The point is, we must apply this logic in understanding theism and atheism. And when we apply this particular interpretation of philosophy, that is atheism, we can understand that atheism is not simply denial of what we may call the denial of the supreme order or supreme being or God or religion. That exactly is a very lucid, oversimplified and distorted definition and interpretation of atheism. আমি এখানে একটু অ্যাক্টিভ থাকি। এখানে আরেকটা প্রশ্ন আমাদের চলে আসে, সেটা হলো মার্কস একজন ঐতিহাসিক এবং দার্শনিক এবং বিজ্ঞানী। একজন মানুষ, তিনি বিজ্ঞানী, কারণ বিজ্ঞান তার প্রথম প্রেম। এমনকি তার প্রেম পর্বেও তিনি যে চিঠি লেখেন, প্রেমের কবিতা, সেখানেও কিন্তু হৃদয়ের কথা বলেন, সোল। হি মেনশন সোল, যে তুমি আমার হৃদয়ে আছো, সোল। সেই সোল কিন্তু আত্মা নয়। সে ন হন্যতে হন্যমানে শরীরে, না, সেই আত্মা নয়, সে আত্মা অন্য। সে মানুষের যে মানুষের জীবনে প্রেম আছে, তার আত্মাও আছে। সে আত্মা কিন্তু এমন নয় আছে এবং নেই, অশরীরই নেই, এর সঙ্গে ভূতের কোনো সম্পর্ক নেই, ইমিউটেবিলিটির কোনো সম্পর্ক নেই। এই আত্মা একটা অন্য কনসেপ্ট আছে, অন্য ধারণা আছে। এখানেই মূল প্রশ্নটা ওঠে। আমি একটা বিষয় পড়ে শোনাচ্ছি, যে মার্কস যখন নিজেকে নাস্তিক প্রমাণ করার চেষ্টা করেন, কখনো করেন। মার্কস দর্শনের ব্যবহারিক মূল্য ব্যাখ্যা এবং বিশ্লেষণের উপর বেশি গুরুত্ব দিয়েছে। কিভাবে ব্যবহারিক গুরুত্ব? কারণ দর্শন যে শুধুমাত্র বিমূর্ত ভাবনা চিন্তার একটা সামগ্রিকতা, দর্শনের এই ব্যাখ্যায় মার্কস জানি। দর্শন সম্পর্কে মার্কসের ব্যক্তিগত ধারণার সঙ্গে আমরা যদি এই এথেইজমকে জুড়ে দিতে পারি, তাহলে কিন্তু তার একটা ব্যাখ্যা পাব। তার শুরুটা, একেবারে শুরুর দিকে আমরা দেখছি যে এপিকিউরাস, স্টোইক, মার্কসের গবেষণার বিষয় যখন গবেষণা করছে জড়বাদী দর্শন এবং সম্পূর্ণভাবে স্থূল জড়বাদী দর্শন, যেটাকে বলা হয় গ্রস ইগোইস্টিক হেডনিজম, which assumed a concrete shape with Bentham. We find Marx thinking about this gross egoistic hedonism with Epicurus, and there again Stoics, and a different school of Greek philosophy. এটা মার্কসের গবেষণায় প্রথমে আসছে। আমি 1839 সালের কথা বলছি, যে সময় এই বিষয় নিয়ে গবেষণা করছি, এবং তার সঙ্গে জুড়ে নিচ্ছে দর্শনের ইতিহাস। কিভাবে দর্শন কিভাবে একটা চিন্তন প্রক্রিয়া, ভাবনার প্রক্রিয়া হিসেবে বিবর্তিত হচ্ছে। 1839 সালে মার্কস দর্শনের ব্যাখ্যা দিচ্ছেন। কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন? এইভাবে যে প্রমিথিউস যেভাবে আগুন চুরি করে এনেছিলেন এবং মুক্ত করেছিলেন
এই সভ্যতাকে অন্ধকার থেকে, ঠিক তেমনি মার্কস দর্শনকেও সেই অজ্ঞতা থেকে মুক্তির একটা পথ হিসেবে দেখছেন। Philosophy to Marx is the ultimate instrument of liberation. Liberate yourself, liberate your ideas, liberate your thoughts, liberate your interpretation, liberate your approach from predestined concept, predetermined concept. You have to accept philosophy. That was Marx's interpretation of philosophy. And he recognized the cognitive possibilities of philosophy. That is, if you want to go beyond agnosticism, philosophy alone can help. It is through philosophy that you can go beyond agnosticism, you can go beyond destructive skepticism, you can go beyond all this, and you can reach finally the concept of science. অতএব বিজ্ঞানের কাছে পৌঁছতে গেলে অজ্ঞতাবাদ, অদৃষ্টবাদ, এই অন্ধকার থেকে বেরিয়ে যদি আসতে হয় আমাদের, তাহলে একমাত্র পথ দর্শন। দর্শন হচ্ছে একমাত্র উপকরণ। হেগেলের বিরুদ্ধে, হেগেলের সঙ্গে তার মত পার্থক্য কোথায়, এবং কোথায় মার্কস কান্টকে অ্যাকসেপ্ট করছেন অনেক বেশি। হেগেলের তুলনায় কান্ট অনেক বেশি গ্রহণযোগ্য মার্কসের কাছে। কেন? হেগেলের দর্শনে ভয়ঙ্কর ভয়ঙ্কর আবেগ আছে। God is unfolding the chapters of history and we are playing the role of mere spectators. অসামান্য ব্যাখ্যা, কোনো সন্দেহ নেই। একের পর এক পাতা উঠে যাচ্ছেন ঈশ্বর এবং আমরা দর্শকের ভূমিকায়। অসামান্য ব্যাখ্যা। এই ইতিহাসও বোঝার কারণ আছে, ইতিহাসও বোঝার কারণ আছে। এবং কেন মার্কস হেগেলের চিন্তা ভাবনায় একেবারে বিভোর ছিলেন জীবনের প্রথম পর্বে, এর থেকে বোঝা যায় যে মানুষ ইতিহাসের সন্ধান করছেন, যে মানুষ দর্শনকে বুঝতে চাইছেন ভিন্নভাবে, ভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং চিরাচরিত পথ ছেড়ে। কেন হেগেল তাকে অনুপ্রাণিত করেছিল এখান থেকে অবশ্যই বোঝা যায়। এবং এখানে আরেকটি বিষয় আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে দর্শন সম্পর্কে মার্কসের আরেকটি ব্যাখ্যা। As the world becomes philosophical, philosophy becomes worldly. World becomes philosophical, philosophy also becomes worldly. World becomes philosophy, how you are going to define the world? Khiti, Opo, Tejo, Marut. Fire, air, ether, water. The materialist interpretation of the emergence of life, consciousness. This interpretation, this materialist interpretation of life, and explanation, analysis, everything, had a strong impact on Marx. Marx was rebuilding his ideas. তাহলে দর্শন বলতে মার্কস যেটাকে বুঝছেন সেটা কিন্তু আর্মচেয়ার ফিলসফি নয়। দর্শন বলতে যেটা বুঝছেন, যা আমাকে দেখতে, বুঝতে, জানতে, ব্যাখ্যা করতে সাহায্য করবে, শুধু সাহায্যই নয়, এমন একটা পর্যায়ে পৌঁছবে যেখানে আমি বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছি। অতএব মার্কস দর্শন আর বিজ্ঞানের মধ্যে বিজ্ঞানের একটা অদ্ভুত সমীকরণ করলেন। আর এই যে সমীকরণ ঘটালেন দর্শন আর বিজ্ঞানের, সেখান থেকেই কিন্তু আমরা বলি দর্শনের জন্ম। If 1848, the publication of Communist Manifesto, if German ideology, publication of German ideology, if Marx's thesis on Feuerbach, these are three major milestones in the history of Western philosophy, in the history of the development of philosophy, in the history of the development of science. We must accept greatest contribution of Marx lies in the fact that he redefined philosophy and he liberated philosophy from what we may call from the darkness of metaphysics and dogmatism. আমরা জানি দর্শন তার আগে অন্ধকারে দু শতাব্দী ধরে, for 2 centuries অন্ধকারে হাত আছে। 16th century বেকনের কথা ভাবুন, বেকন ইন্ডাকটিভ মেথডের কথা ভাবছেন। Because we want logic, we are in darkness. Unless we introduce a logic, how can you understand the world around us? How can we explain the world around us? বেকনের কথা ভাবুন, ভাবুন দেকার্তের কথা, বার্কলের কথা,
Spinoza's Patha, Leibniz's Patha, each and every Western philosopher, they denied existence of God. Yes, they denied it. Nowhere you'll find that they accepted God as an omnipotent existence. No. Other than Indian philosophy, they all denied the existence of God. That is, God means the ultimate God, the ultimate truth, the ultimate source of energy. No, that was not actually. They were trying to understand whether any power, any force exists or not. Cogito ergo sum. I think, therefore I am. Esse is percipi. To be is to be perceived. What they are thinking about, what Leibniz was thinking about when he was speaking about God, monad God. Each and every one was in quest of God. Whether God is there, unfortunately and quite logically, they failed to establish the existence of God. And most helpless condition was Berkeley. Bishop Berkeley, the outstanding exponent of idealism, subjective idealism. Berkeley একটা অদ্ভুত তত্ত্ব আছে। How to prove the existence of God? Because existence can be established through perception. If something exists, it must be perceived. If it is perceived, then only its existence can be established. So he draws an equation between perception and existence. অদ্ভুত অদ্ভুত যে অস্তিত্ব আর প্রত্যক্ষণের একটা অদ্ভুত সমীকরণ করলেন বার্কলে। ভয়ঙ্কর রকম যিনি আত্মকেন্দ্রিক ভাববাদের প্রবক্তা। তখন যখন এই কোয়েশ্চেনের মুখোমুখি হতে হলো বার্কলেকে, যে আমরা তো যা কিছু প্রত্যক্ষ করি, হোয়াট এভার উই পারসিভ, উই ক্যান প্রুভ দ্যাট ইট এক্সিস্টস, বাট ইভেন when we cannot perceive anything, when something is not within the orbit of our perception, how can we establish this? How can we establish the existence of that object? Berkeley was helpless. Helpless because he did not have any chance, any argument in his hand, a strong argument by which the existence of God could be established. So what he did then? Berkeley is the classic example of helpless philosopher. একজন দার্শনিক যখন অসহায় হন, তিনি কি ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যান, সেটা বার্কলেকে বোঝা যায়। বার্কলে বললেন, আমি যখন প্রত্যক্ষ করছি না, ঠিক আছে, কিন্তু ঈশ্বর তো প্রত্যক্ষ করছে। অতএব কন্টিনিউড এক্সিস্টেন্স অফ অ্যান অবজেক্ট ক্যান বি এস্টাবলিশড উইথ দ্য হেল্প অফ গড। তার মানে ঈশ্বর আসলে ডুবে যাওয়া মানুষের আশ্রয়। ডুবে যাচ্ছি, সেই সময় ঈশ্বরকে ধরে বাঁচতে চাইছি। হ্যাঁ, এক্সিস্ট করে। ইট মে বি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ নট উইদিন দ্য অরবিট অফ মাই পারসেপশন, would be within the orbit of my experience. The point is that I can establish the existence. How? With the help of God, because God is infinite. God is eternal, and existence of God can prove the existence of anything, whatever is not within our perception and sensation. Now, I come to the next point. সেটা হলো যে মার্কস বলছেন যে existence of God is mere tautology. There is some kind of self-contradiction. If we recognize the existence of God, if we try to establish that God exists, what kind of contradiction is there? God exists equals to X. God perceives equals to minus X. There is a contradiction. If it exists, it can be proved in any way other than metaphysical explanation. You cannot use metaphysical logic to prove the existence of God. You can prove any logic other than metaphysical. But the point is that if you apply metaphysical logic to prove the existence of God, that will create a problem. What kind of problem? That is, if God exists, first and foremost, you have to define what kind of existence is that. Is it a physical or metaphysical? This is a very critical question. It is difficult to answer this question. Is God a physical existence or a metaphysical existence? The answer is, if God is physical existence, then you cannot prove it metaphysically. And if God is a metaphysical existence, you cannot prove it physically. So the point is that if it is metaphysical, you must place argument which is metaphysical.
If it is physical, you must place argument which is also physical. So the point is, the contradiction is there, that when you are going to prove the existence of God in terms of metaphysics, on the basis of the fact that God exists and existence cannot be defined without any property of physical existence. Existence means physical existence. Physical existence in some form or other, it must be physically proved, experienced, etc. If it is not proved, then also we create some kind of contradiction. This is one point. And another point, what is most important, that religious outlook was devoid of rationality. This is another important point. Religious outlook, devoid of rationality. Why? Because when I try to find out and explain anything from the perspective of religion, religion is the sole criteria of explanation, perception, and interpretation. Rationality is not the criteria. So therefore, we cannot explain, establish, analyze anything on the basis of religion and excluding rationality. This is the second point. And the task of science is to overthrow the religious dogmas. Whatever is not existent and whatever is explained on the basis of dogma, dogma means uncritical explanation. That is a dogma. That is not actually desirable. So in that case, this is also not really desirable. And finally, emergence of belief. How emergence of belief, how the consciousness of God emerged, ঈশ্বরের আবির্ভাব কি করে হলো, কোন জায়গা থেকে, মানে ঈশ্বর নেই কিন্তু এটা কিন্তু God does not exist, এই দর্শন মার্ক্সের দর্শন না, ধর্ম নেই এই দর্শন মার্ক্সের দর্শন নয়, ধর্ম এবং ঈশ্বর উভয়ই আছেন। কিভাবে আছেন সেটাই আসল কথা। যেভাবে একজন অধিবিদ্যা বা মেটাফিজিক্সের মানুষ ডিফাইন করে এক্সিস্টেন্স অফ গড অ্যান্ড রিলিজিয়ন, and the way a scientist explains, like Marx explains, the existence of God is absolutely different. And what you find here again, Marx's explanation is different. And what was his explanation? The first stage in the development of human consciousness, that is emergence of belief in God. Marx is trying to explain the stages of development of consciousness. The first stage of belief in God is the emergence of consciousness. Try to understand this point. He is trying to connect consciousness with the emergence of belief. Belief is a kind of consciousness. Yes, I believe that this exists, and I am also conscious about this, conscious of this. So belief, Marx is trying to connect belief with consciousness. This is number one point. Number two, what is most important, primitive level of thinking, incapable of understanding and interpreting the surrounding world. Primitive level of thinking. Primitive, we must keep in mind, primitive level of thinking does not mean what men used to think in primitive society. That will be an oversimplification. Primitive level of thinking, the first level of thinking, the primary level of thinking, the embryonic stage of thinking, that is the primitive level of thinking. And in that particular level, as we all know, that stages of development, as it has been explained by the psychologists and social scientists, that primitive stage of development is difficult for us to understand and explain anything that is more particularly our surrounding. These are the ways through which we develop certain ideas and concepts. And these ideas and concepts finally are transformed into God, transformed into dogmas, transformed into superstitions, transformed into uncritical thinking, transformed into uncritical ideas. So what comes to the point? Where actually we reach? We reach 3 points. Number one is, Marx cannot be defined as one who is a theist or atheist. That would be an oversimplification of Marx. Marx আস্তিক অথবা নাস্তিক, ঈশ্বরবাদী অথবা নিরীশ্বরবাদী, এইভাবে তাকে ব্যাখ্যা করাটা একটু কঠিন, একটু অতি সরলীকরণ হয়ে যাবে ব্যাখ্যার কাজে, সেই ব্যাখ্যাতে আমরা যাচ্ছি না। আমরা যে ব্যাখ্যাতে যাচ্ছি
সেটা হলো যে মার্কস একজন যুক্তিবাদী চিন্তাবিদ ছিলেন। যুক্তিবাদী চিন্তাবিদ মানে যেখানে প্রতিটি ধারণার উৎস হলো যুক্তিবাদ, অর্থাৎ যুক্তির ভিত্তিতে আমরা কোন বিষয়কে গ্রহণ করি এবং বর্জন করি। আমাদের মনে রাখতে হবে যে ধারায় মার্কস ভাবছেন, তার চিন্তা ভাবনার যে ধারা, সেই ধারা শুরু হয়েছিল বেকান থেকে, ইন্ডাকটিভনেস, এবং সেই ধারা চলছে কিন্তু হেগেল পর্যন্ত। মার্কস কিন্তু হেগেলীয় পর্বের দার্শনিক, 16th, 17th, 18th, 19th সেঞ্চুরি। এটা মাথায় রাখতে হবে, 19th সেঞ্চুরি, 1818 সাল। এই 1818 সাল থেকে, এবং তিনি যখন চলে মাত্র 1884 সম্ভবত মার্কস চলে যান, তা মাত্র 65 বছর তিনি বেঁচে ছিলেন, 65 বা 66 বছর। এবং এই 66 বছর সময়ের মধ্যে তার যে চিন্তা ভাবনার বিকাশ ঘটেছে, সেই চিন্তা ভাবনার বিকাশের মধ্যেই কিন্তু তার অস্তিবাদ এবং নাস্তিবাদ এর চিন্তা ভাবনারও বিকাশ ঘটেছে, এটাকে বাদ দিয়ে নয়। এবং তার চিন্তা ভাবনার কেন্দ্রে রয়েছে মানুষ, মানে অস্তিত্ব। মার্কসের দর্শনের মূল কেন্দ্র হচ্ছে অস্তিত্ব। অস্তিত্বের সংকটটাই কিন্তু মার্কসের দর্শনের মূল বিষয়। দ্য ক্রাইসিস অফ এক্সিস্টেন্স, ক্রাইসিস অফ আইডেন্টিটি, মানুষের পরিচয়ের সংকট, অস্তিত্বের সংকট। এই সংকটটাই মার্কসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই পরিচয়ের সংকট এবং অস্তিত্বের সংকট, এই দুটো জটিল সংকটকে কেন্দ্র করেই কিন্তু তার চিন্তা ভাবনার বিবর্তন ঘটেছে। কেন? তিনি কিন্তু আনক্রিটিক্যাল থটস এন্ড আইডিয়াস গুলোকে বর্জন করছেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তিনি দর্শনকে একটা প্রায়োগিক, দর্শনের প্রায়োগিক মূল্যকে খুঁজে বের করার চেষ্টা করেন। হি ইজ ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ইনস্ট্রুমেন্টাল ভ্যালু অফ ফিলসফি। দিস নাম্বার 3 যেটা বোঝার চেষ্টা করছেন সেটা হলো ইতিহাসকে বোঝার চেষ্টা করছেন। হি ইজ ট্রাইং টু ডেভেলপ a philosophy of history on the basis of scientific premises, বৈজ্ঞানিক কতগুলি যুক্তি এবং আশ্রয় বাক্যের ভিত্তিতে তিনি গড়ে তোলার চেষ্টা করছেন বিজ্ঞানের ধারণা, যে বিজ্ঞানের ধারণা সমাজ বিজ্ঞান ব্যাখ্যার এবং বিশ্লেষণের মূল সূত্র হতে পারে। এবং তারপরে তার বিভিন্ন তত্ত্বগুলো, আমি তত্ত্বের বিস্তৃত, আমি যেহেতু এখানে তত্ত্বের আলোচনায় যাচ্ছি না, কিন্তু একটা দৃষ্টান্ত হিসেবে যদি একটা তত্ত্ব ধরি, সেটা ক্লাস স্ট্রাগল হতে পারে, শ্রেণী সংগ্রাম। সে তত্ত্বেও কিন্তু একই ব্যাপার আছে, সেটা হচ্ছে মুক্তির ব্যাপার, দ্য কোয়েশ্চেন অফ লিবারেশন। সো দ্য কোয়েশ্চেন অফ লিবারেশন ইজ এট দ্য সেন্টার অফ Marxist philosophy. And even when we are thinking about this particular point, theist or atheist, the question of liberation comes to the forefront, and this is a very important question. So here we must keep in mind about Marx and theism and atheism, that Marx was a philosopher first, Marx was a historian second, Marx was a scientist third, Marx was a critical thinker in the sense he was trying to explain and analyze everything around him from a critical perspective. And this critical perspective and his inquisitiveness forced him to understand the human civilization from a different perspective. That's why the epic was written. The history of hitherto existing human civilization is the history of class. সভ্যতার ইতিহাস, শ্রেণী সংগ্রামের ইতিহাস, এমন একটা ব্যাখ্যার মধ্যে রাজনীতি অর্থনীতি কিছুই নেই। এই ব্যাখ্যাটার মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে সভ্যতা কি করে বুঝবে, হাউ টু আন্ডারস্ট্যান্ড সিভিলাইজেশন, দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটা থেকে আমরা যদি এথিইজমের কথাটাও ভাবি, যে whether Marx was atheist or not, the point is yes, Marx was atheist from one point of view, that is Marx, if atheism means you are not going to accept anything uncritically without interpretation and explanation, yes, Marx was an atheist. And if you are going to accept atheist means one who denies the existence of God, Marx was not an atheist, because Marx was not concerned with the existence of God and etc. Yes, in many of his writings he mentions God, but the point is that God never is the centerpiece of his ideas and thoughts and views. Rather, he explains God from a different perspective. It comes in the way, but not as a being, but as something which is closely connected with his interpretation of the existence of the world around him or the surrounding world. So therefore, Marx atheist, it means Marx denied absolutely uncritical acceptance of truth. Marx was an atheist
because Marx denied whatever is accepted in terms of as a principle of pre-established harmony. And Marx was an atheist, of course, not in terms of denial of God, but in terms of negation of those views and ideas which we accept and which we always recognize as obstacle before human thinking. And finally, I must conclude with another important point. This is the last point I must mention. This is about Marx's own views on philosophy, and that will help us to understand how he actually thought about this. That is, for whom the world appears without reason, hence, who is without reason himself, for him God exists. For him the world appears without reason. যে বিশ্ব জগৎ, যে বাহ্য জগৎ, যুক্তির মোহ থেকে, সংস্কার থেকে, যুক্তি যদি সংস্কার বা মোহ, যুক্তির মোহ এবং সংস্কার থেকে মুক্ত হয়ে আমাদের সামনে আবির্ভূত হয়, তাহলে যে ব্যক্তি যুক্তি থেকে মুক্ত, শুধু তার কাছে ঈশ্বরের অস্তিত্ব আছে। যুক্তি থেকে মুক্ত যে মানুষ, তার কাছে ঈশ্বরের অস্তিত্ব আছে। আবারই আমি একই কথা মনে করানোর চেষ্টা করছি যে এখানে ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব তার সঙ্গে কিন্তু কখনোই আস্তিকতা নাস্তিকতার কোনো সংযোগ নেই, যদিও আমাদের বিশ্বাস এবং আস্থা এখানে যে আমরা যখন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করি তখন কিন্তু আমরা নাস্তিকতায় বিশ্বাস করি না, একেবারেই তা নয়। আসলে যখন আমরা ঈশ্বরের অস্তিত্ব নয়, যখন আমরা অস্বীকার করি সম্পূর্ণভাবে একটা জাগতিক পরিমণ্ডলকে, যে জাগতিক পরিমণ্ডলে ব্যক্তির কোনো ভূমিকা নেই, যে জাগতিক পরিমণ্ডল ব্যক্তির সৃজনের পরিণতি নয়, যে জাগতিক পরিমণ্ডল ব্যক্তির মস্তিষ্কের পরিণতি নয়, যে জাগতিক পরিমণ্ডল তার নিজের মতো করে বেড়ে উঠেছে এবং সেই জাগতিক পরিমণ্ডলের শৈশব, তার বার্ধক্য, তার স্থিতি, তার গতি, তার প্রলয়, সমস্ত কিছুই যখন অতি জাগতিক কোন শক্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং নির্ধারিত, অর্থাৎ মানুষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, এই যে ধারণা, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাই হলো প্রকৃত অর্থে এথিস্ট ব্যবস্থা, থেইস্ট ব্যবস্থা, অর্থাৎ আস্তিকতার ব্যবস্থা। এবং এই আস্তিকতার ব্যবস্থাকে অস্বীকার করতে গিয়েই মার্কস কিন্তু নির্মাণ করেছেন আস্তিকতার একটা নতুন ধারণা। এবং সেই অর্থে আমরা বলতেই পারি, বা সেই অর্থে মনে করে নেওয়া যেতেই পারে যে আস্তিকতার কোনো ধারণা নির্মাণের চেয়ে তার কাছে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল আস্তিকতার চিরাচরিত ধারণাগুলির বিনির্মাণ ঘটানো, এবং সেই ধারণার বিনির্মাণ ঘটানোর মধ্যে দিয়ে আস্তিকতার নতুন ধারণা একটা নির্মাণ, অর্থাৎ একদিকে তিনি নির্মাণ ঘটাচ্ছেন এবং আরেকদিকে বিনির্মাণ ঘটাচ্ছেন, এবং এই নির্মাণ বিনির্মাণের মধ্যে দিয়ে আস্তিকতার একটা ভাবনা চিন্তা নতুন করে গড়ে উঠছে, এবং সেখানে তিনি সম্পূর্ণভাবে আত্মকেন্দ্রিক ব্যাখ্যা এবং বিশ্লেষণ থেকে মুক্ত করে তিনি বিজ্ঞানের দিকে হাঁটছেন। বিজ্ঞানের দিকে হাঁটছেন এই অর্থে যেখানে গ্রহণযোগ্যতা বৈধতার উপর প্রতিষ্ঠিত, যেখানে গ্রহণযোগ্যতা যুক্তির উপর প্রতিষ্ঠিত, এবং যেখানে গ্রহণযোগ্যতার একটা অন্য অর্থ আছে। প্রসঙ্গত একটি বিষয়ের উল্লেখ আমি এখানে করতেই হচ্ছে আমাকে, সেটা হলো যে এই যাবৎকাল মার্কস সম্পর্কে যা গবেষণা হয়েছে, আলোচনা হয়েছে এবং এখনো যা হয়ে চলেছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো দার্শনিক সম্পর্কেও সেটা হয়নি, এবং তারও একটা কারণ আছে। এই কারণ আছে এই যে আমরা প্লেটোর থেকে শুরু করি, যদি প্লেটোর রিপাবলিক, আমরা অ্যারিস্টটলের পলিটিক্স অ্যান্ড পোয়েটিক্স, আমরা ম্যাকিয়াভেলি, আমরা হবস, লক, রুসো, চিন্তার বিষয় হচ্ছে খুব গভীর বিষয় যেটা, সেটা হচ্ছে কেউ কিন্তু এত পঠিত এবং আলোচিত নন মার্কসের মতো। কেন? তার কারণ কে থেকেছে না, একেবারে আসলে দর্শনের যে একটা ব্যবহারিক মূল্য আছে, দ্য পয়েন্ট ইজ হাউ টু চেঞ্জ ইট, পরিবর্তনটাই আসলে মূল ব্যাপার।
যে শুধু ব্যাখ্যাই নয়, পরিবর্তনটাই মূল বিষয়। এই যে বিষয়বস্তুর সঙ্গে ব্যবহারিক মূল্যের সঙ্গে তার ব্যবহারিক উপযোগিতার সঙ্গে দর্শনকে যুক্ত করে দেওয়া, দর্শনকে তার সম্পূর্ণভাবে বিমূর্ত একটা বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে একটা মূর্ত জায়গায় পৌঁছে দেওয়া, যে মূর্ত জায়গায় থেকে আমরা পৃথিবীকে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ দর্শন যে বিজ্ঞান, দর্শন মানে কিন্তু আত্মা নয় বা দ্রব্য নয়, দর্শন মানে কিন্তু মনাড নয় বা অনুপরমাণু বলতে দর্শন নয়। দর্শন বলতে যে শুধুমাত্র ভাববাদী কিছু ভাবনা চিন্তা অথবা জ্ঞান, তা তো নয়। আসলে মার্কসের চিন্তা ভাবনার প্রেক্ষিত কিন্তু তৈরি হয়ে গিয়েছিল 16th, 17th এবং 18th সেঞ্চুরিতে। কিভাবে? এই তিনটে সেঞ্চুরি জুড়ে, if you look through the rather if you live through the pages of the history of Western philosophy, you'll find that philosophers are trying to develop theory of epistemology, theory of knowledge. They are more concerned with theory of knowledge. Say a rationalist theory, say a critical theory, say an empiricist theory, different theories of knowledge are emerging. And Kant was the last addition in the theory of development of theory of knowledge, because he developed the critical theory of knowledge. So the point is that they were trying to develop theory, that is, the entire philosophy for 3 centuries was concerned and confined within the area of epistemology. And actually Marx's explanation, interpretation, philosophical analysis and philosophical understanding of the universe is simply a reflection of the idea and the flow or the stream of thought that continued for 3 centuries. In this sense, we can say that Marx actually restructured, reorganized, reformulated and reconstructed the idea of knowledge, at the same time the idea of interpretation, the idea of explanation, and in this way Marx also deconstructed the traditional idea of theism and atheism and developed new idea, and which we must accept the greatest contribution in the history of Western philosophy. Thank you.